নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে মূল যেটা আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে মার্চের শেষের দিকে আমাদের প্রত্যেকের কিচেনে যে এলপিজি গ্যাসের সিলিন্ডার অলরেডি অভাব হতে শুরু করে দিয়েছে, সেই সংকট আরও বাড়তে চলেছে তার নির্দিষ্ট কিছু কারণে, এবং এটা ঠেকানোর জন্য সরকার কি পদক্ষেপ নিচ্ছে এবং আমরা যারা নাগরিক সিটিজেন ভারতবাসী আমাদের কি করা দরকার। তো চলুন একে একে পুরো ব্যাপারটা বুঝবো, কিন্তু একদম হঠাৎ করে এই টপিকটা শুরু করার আগে আমাদের বুঝে নিতে হবে যে কেন এই সংকটটা ঘনীভূত হচ্ছে। কেন হচ্ছে তার কারণ আমরা এতদিনে জেনেই গেছি যে ভারতবর্ষের 85% গ্যাস, যে গ্যাসে আমরা রান্না করি, সেইটা যেগুলো আমরা ইম্পোর্ট করি, সেই ইম্পোর্টের 85%, ঠিক আছে। আমাদের দেশে যদি 100টা গ্যাস সিলিন্ডার লাগে, আমি সহজ করে বলছি, তার মধ্যে 34টা মানে 34% গ্যাস আমাদের দেশেই আমরা তৈরি করি। সেটাও কিন্তু আমাদের দেশের মাটির নিচ থেকে আমরা তুলি না, ব্যাপার আছে, পরে বলবো। মোটামুটি ধরে নিন 34টা আমাদের দেশে হয়। কি করে বলছি, 66টা মানে 66% টোটাল যা লাগে তার আমরা বিদেশ থেকে নিয়ে আসি। এই 66টির মধ্যে আবার 85% মানে মোটামুটি 52-53টা আমরা সিলিন্ডার এমন দেশ থেকে নিয়ে আসি যেটাকে বলে গালফ কান্ট্রিজ, ওমান, কাতার, কুয়েত, আরব, যেইখান থেকে আসতে গেলে ইরানের পাশ দিয়ে আসতে হয়, ঠিক। তাহলে যা আমরা ইম্পোর্ট করি তার 85%, মানে টোটাল আমাদের 100টা লাগলে 52-53টা, সেইটা ওই যে স্ট্রেট অফ হরমুজ দিয়ে ইরানের পাশ দিয়ে যখন আসে, এতদিন নিরবিচ্ছিন্নভাবে আসতো বলে আমরা তার ভ্যালু বুঝতে পারতাম না। ইরান সেই স্ট্রেট অফ হরমুজটা যেই বন্ধ করে দিয়েছে, সঙ্গে সঙ্গে আমাদের পুরো গ্যাসের ফ্লো কেটে গেছে ওখান থেকে। এবার ভারতবর্ষের জন্য ইরান ছাড় দিয়ে দিয়েছে যে ভারতবর্ষের পতাকা লাগানো জাহাজ থাকলে সেই জাহাজ যেতে পারবে, কিন্তু জাহাজ যে যেতে পারবে, এইবার যেই সমস্ত দেশ থেকেই গ্যাসগুলো আসে তারাও তো যুদ্ধে জড়িয়ে পড়েছে। তাদের গ্যাস উত্তোলন, গ্যাস তৈরি, গ্যাস তৈরির ব্যাপার থাকে, এলপিজি পরে বুঝিয়ে বলছি, সেই সব কিছুই তো মার খাচ্ছে। তো যেখানে গোটা প্রোডাকশন সিস্টেমই কম এবং যেখানে পুরো মিসাইল চলছে, গোলাগুলি চলছে, অল টাইম ভয় থাকতে হচ্ছে যে ইন্ডিয়ান শিপ দেখে তো মারবে না, কিন্তু ভুল করেও একটা মিসাইল এসে পড়তে পারে, তো গোটা যে সাপ্লাই চেনটা, লজিস্টিক চেনটা, সেটাই কেটে গেছে। এহেন অবস্থায় যুদ্ধ কোন দিকে যাচ্ছে আগে আমরা বুঝে নিই, তাহলেই বুঝে যাব যে আমাদের গ্যাসের সংকট মিটবে নাকি বাড়বে। দেখে নিন, দুবাই, আবুধাবি, এখানে কি হয়েছে, দুবাইতে একটা বিল্ডিং, সেই বিল্ডিংয়ে দেখা যাচ্ছে এক্সপ্লোশন ঘটে গেল, এবং যেটা ওইখানকার ফাইন্যান্সিয়াল বিভিন্ন কোম্পানিগুলোর হাব বলা যায়, অফিস পাড়া আমাদের বাঙালিদের ভাষায়, সেখানে বিল্ডিংয়ে মিসাইল বা ড্রোন কিছু এসে পড়ে এবং এক্সপ্লোশন। আপনি ভাবুন তো, দুবাই শুনলেই আমরা কি ভাবতাম, সেফেস্ট জায়গা, বড় লোকরা থাকে, ছুটি কাটাতে যায় লোক, তাদের সেফটির এই অবস্থা। এই জন্য আমাদের দেশে যখন মানুষ সেফ থাকে আর বড় বড় জ্ঞান দেয়, সরকার সামরিক খাতে কেন খরচ করছে, সরকারের উচিত গরিবদের দেওয়া, এডুকেশনে দেওয়া। আমি একজন টিচার হয়েও বলবো, এডুকেটেড হয়ে আপনাকে বেঁচে তো থাকতে হবে, তার জন্য সিকিউরিটি সিস্টেমও দরকার। না হলে আবুধাবির কি অবস্থা দেখুন, আপনার বাড়ির মাথায় মিসাইল এসে পড়ে না, কারণ ভারতবর্ষে সেই সিকিউরিটি সিস্টেমটা আছে। এইবার এই যে ইরান গালফ কান্ট্রিজের গুলোতে যেখানে যেখানে আমেরিকার বেস আছে সেখানে অ্যাটাক করছে, তার মানে গোটা গালফ কান্ট্রিজ তারা নিজেরাই রয়েছে সমস্যায়, বিভিন্ন জায়গায় অ্যাটাক হচ্ছে, তারা তাদের প্রোডাকশন ঠিকমতো হাই লেভেলে করতে পারছে না, তাদের ওখান থেকে জাহাজগুলোয়, কন্টেনারগুলোয় গ্যাস পুরো ভরবে, তারপর নয় ইরানের পাশ দিয়ে যাবে, ওখানেই জিনিসপত্র আটকে যাচ্ছে। নাম্বার 1। নাম্বার 2, উল্টো দিকে দেখুন, ইসরায়েল, এরা লেবানন মানে যেখানে হেজবোল্লা জঙ্গি গোষ্ঠী থাকে, সেই লেবাননে স্ট্রাইক করেই যাচ্ছে। কেন এই দুটো আলাদা করে দেখালাম,
যুদ্ধ শুরু হয়েছিল আমেরিকা ইসরায়েল ভার্সেস ইরানের মধ্যে। ইরান তার সাপোর্টিং গোষ্ঠী হেজবোল্লাহকে অ্যাক্টিভ করে দিয়েছে, মার ইসরায়েলে, ইসরায়েল পাল্টা হেজবোল্লাহকে মারছে। তো হেজবোল্লাহ মানে লেবানন, তারা এই যুদ্ধের মধ্যে অকারণে ঢুকে গেল এবং আমেরিকার অ্যালাই বলে যারা পরিচিত মিডল ইস্টের অন্য দেশগুলো, সৌদি, কাতার, বাহারিন, কুয়েত, ওমান, এই সব দেশ, এখানে উল্টো দিক থেকে ইরান অ্যাটাক করছে যে তোদের বন্ধু আমাদের মারছে, আমরা তোদের মারবো। তো যার ফলে এই মুহূর্তে যুদ্ধটা আর দুটো দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। এর মধ্যে ইরাকের কিছু সশস্ত্র গোষ্ঠী, এরা বলছে আমরা ইরানের হয়ে সাপোর্ট দেব, আমরা আমেরিকার সেনাদের এবং আমেরিকার বেসে অ্যাটাক করব। তো যুদ্ধ ক্রমশ ছড়িয়ে পড়ছে। আশা করি যুদ্ধের অবস্থাটা বোঝা গেল। যখন যুদ্ধ কোন কোন দেশের মধ্যে ছড়িয়ে পড়ছে এবং ফাইন্যান্সিয়াল ক্যাপিটালেও মিসাইল বা ড্রোন অ্যাটাক করছে ইরান, গালফ কান্ট্রির, সেই সময় ইরানের যে সুপ্রিম লিডার এই মুহূর্তে মোস্তফা খামেনেই, তার প্রথম স্টেটমেন্ট পাবলিক হয়ে গেছে গতকাল সন্ধ্যাবেলা। আমরা গতকালের ভিডিওতে আলোচনা করছিলাম যে মনে হচ্ছে আগামীকাল ওনার স্টেটমেন্ট নিয়ে আলোচনা করতে হবে, হওয়ার মতোই। আচ্ছা, ওনার স্টেটমেন্টে আমি আসছি, তার আগে নতুন একটা সাসপিশন জন্ম নিয়েছে। কি সেই সন্দেহ? ইসরায়েলের কিছু সংস্থা ক্লেম করছে যে মোস্তফা খামেনেই খুব সম্ভবত মারাত্মক আহত বা ইভেন কোমাতেও আছে হতে পারে। ওনার বাবাকে যেমন হত্যা করা হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনেইকে, তখনই মোস্তফা খামেনিও আহত বা কোমাতে আছে, কেউ কেউ বলছে নিহতও হতে পারে। কিন্তু ইরান দেখছে যে আমাদের সুপ্রিম লিডার মারা গেছে, এইটা তো সবার সামনে চলে এসছে। ইরানের মনোবল প্রথমেই এক ধাক্কায় অনেকটা ভেঙেছে। সেই ভাঙা মনোবল নিয়ে ইরান ফাইট করছে। এই সময় আমরা যদি প্রকাশ করি যে তারপরে তার ছেলে যে সুপ্রিম লিডার মোস্তফা খামেনি সেও মারা গেছে, তাহলে তো ইরানের মনোবল একদম ভেঙে যাবে এবং সেই কারণেই নাকি ইরান এটা প্রকাশ করছে না। ইসরায়েলের যুক্তি কি? ইসরায়েলের যুক্তি, উনি যদি বেঁচে থাকতেন তাহলে তো উনি নিজে ওনার স্টেটমেন্ট অন ক্যামেরা এসে বলতেন। ওনার স্টেটমেন্ট টিভিতে নিউজ অ্যাঙ্কার পড়ে শোনাচ্ছে, ওনাকে তো দেখা যাচ্ছে না। এবার হতে পারে সত্যি, আমরা কি করে জানবো ভারতবর্ষে থেকে? হতে পারে ইসরায়েলের আবার এটা চাল, ইসরায়েল খুব ভালো করে জানে যে মোস্তফা খামেনি বেঁচে আছে, উনি একবার টিভিতে এলে বা কোনো জায়গায় কিছু পাবলিকলি এলে ওনাকে আমরা ট্র্যাক করে নেব, তারপর ওনার ওপর অ্যাটাক করব। কিন্তু এমন গোপন ডেরা থেকে উনি কাজ সামলাচ্ছেন যে ওনাকে ট্র্যাক করা যাচ্ছে না। তো ইরানের পাবলিককে আমরা যদি ভড়কাতে পারি যে তোমাদের লিডার মারা গেছে, তোমাদের লিডার মারা গেছে, এবং এটা যে ফেক নিউজ এটা প্রমাণ করার জন্য যদি এই মোস্তফা খামেনি ক্যামেরার সামনে চলে আসে, তো ইরানে ট্র্যাক করতে সুবিধা হবে। হতে পারে ইরান তার জন্য গেম সাজাচ্ছে। তো কি আমরা জানি না। যেহেতু একটা ডিবেট এবং কন্ট্রোভার্সিয়াল নিউজের মধ্যে এটা রয়েছে, কি কি দুটো সম্ভাবনা হতে পারে? ইরানের দিক থেকেও মৃত্যুকে লুকিয়ে রাখার কি সম্ভাবনা হতে পারে, ইসরায়েলের দিক থেকেও ইচ্ছে করে মৃত্যু হয়েছে বলে ফেক নিউজ ছড়ানোরও কি সম্ভাবনা হতে পারে, সেটা আমরা আলোচনা করলাম। এরপর উনি মারাত্মক কথা জানিয়ে দিয়েছেন। এইখানেই আপনি বুঝে যাবেন যে গ্যাসের সমস্যা বাড়বে না কমবে না কি হবে। উনি যেটা বলেছেন সেটা হচ্ছে দ্য স্ট্রেট অফ হরমুজ মাস্ট রিমেন ক্লোজড। স্ট্রেট অফ হরমুজকে আমরা বন্ধ রাখব। ওকে, তো ক্লিয়ার। প্রথম, স্ট্রেট অফ হরমুজ বন্ধ মানে সারা পৃথিবীর গ্যাস এবং তেল সংশয়। ভারতের জাহাজকে ছাড় দেওয়া হয়েছে আমি জানি, জেনেও বলছি, কারণ যখন গোটা জায়গাতেই যুদ্ধ চলছে তখন ছাড় পাওয়া থাকলেও সেই জাহাজ অতটা সহজে পাস করতে পারে না, ডিলে হয়। এবং যেখানে মিডল ইস্টের ওপরই অ্যাটাক চলছে, ওখান থেকেই তেল আর গ্যাসগুলো যেভাবে জাহাজে লোডিং আনলোডিং তাড়াতাড়ি হয়, পুরো প্রসেসটা ডিলে হয়ে যাবে এবার। সেকেন্ড, and that the attacks on Middle East neighbors will continue. মিডল ইস্টের প্রতিবেশীদের ওপর অ্যাটাক চলতে থাকবে। মিডল ইস্টের প্রতিবেশী মানে যে সমস্ত দেশ থেকে আমাদের গ্যাস আর তেলটা আসে, সেখানে ইরান অ্যাটাক চালাতে থাকবে। কারণ আমেরিকাতে গিয়ে মারার ক্ষমতা ইরানের নেই, তো আমেরিকার অ্যালাই, আমেরিকার বেস আছে যেসব দেশে, তাদেরই ইরান মারবে, সোজা হিসেব। যেটা বলছিলাম, থার্সডেতে
টেলিভিশনে নিউজ অ্যাঙ্কার এনার স্টেটমেন্টটা পড়েছে, ঠিক আছে, উনি নিজে ক্যামেরার সামনে আসেননি। আচ্ছা, থার্ড মোস্তফা খামেনেই কি বলেছেন? উনি বলছেন যে আমি রেকমেন্ড করব যাতে আমেরিকা মিডল ইস্টে তাদের যে বেস আছে সেই বেসগুলো তাড়াতাড়ি ক্লোজ করে দেয়, যে পুরো সমস্ত সামরিক বেস বন্ধ করে পাত্তারি গুটিয়ে আমেরিকায় ভাগো। যতক্ষণ না বন্ধ করবে ততক্ষণ ইরান অ্যাটাক চালাতে থাকবে, যে আমার ঘরের পাশে তুমি বেস রাখতে পারবে না। থার্ড গেল। ফোর্থ কি বলছে? ফোর্থ, মোস্তফা খামেনেই বলছেন যে যা যা আমাদের ক্ষতি হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস, এয়ারফোর্স ধ্বংস, নেভির অনেকটা ধ্বংস, আমরা আমাদের শত্রুর থেকে মানে আমেরিকা ইসরায়েলের থেকে এর কম্পেনসেশন নেব। আমাদের টাকা দাও, যুদ্ধ থামাতে গেলে যা ক্ষতি করেছো সেই পরিমাণ ক্ষতির মূল্য, ক্ষতিপূরণ দাও। আর যদি ক্ষতিপূরণ না দাও তো যুদ্ধ থামানোর শর্ত উনি দিয়ে দিয়েছেন, ক্ষতিপূরণ দিতে হবে। মোটেই ইরান পিছু হটছে না। এক একটা মারাত্মক স্টেপ, হরমুজ বন্ধ থাকবে, অ্যাটাক চলতে থাকবে, আমেরিকার বেস পুরো মিডল ইস্ট থেকে ওঠাও, আমাদের যা ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দাও। আর যদি ক্ষতিপূরণ না দাও, ইরান উইল টেক ফ্রম ইটস অ্যাসেটস। তাহলে ইরান আমেরিকার বিভিন্ন অ্যাসেট বাজেয়াপ্ত করে নেবে। আমেরিকার কোনো ওয়ারশিপ হোক কিংবা আমেরিকার কোনো অন্য কোনো অ্যাসেট যা মিডল ইস্টের বেস, সেটাকে ইরান নিয়ে নেবে। না হলে, আর যদি সেটাও না নিতে পারে, অর ডেস্ট্রয় দেম টু দ্য সেম এক্সটেন্ট, ইরানের যা যা ক্ষতি হয়েছে আমেরিকার মিডল ইস্টের বেসে ওই লেভেলের ক্ষতি ইরান করে ছাড়বে, সমান সমান হয়ে ছাড়বে। না হলে ইরান যুদ্ধে ক্ষান্ত দিচ্ছে না। এই হচ্ছে মোস্তফা খামেনির স্টেটমেন্ট। ওনার স্টেটমেন্ট থেকে ক্লিয়ার ইরান এখন কি ভাবছে। আপনি এই 5টা স্টেটমেন্ট থেকে কোথাও দেখতে পেলেন যে যুদ্ধ থেমে যাওয়ার মতো কোনো ঘটনা, কোনো ইঙ্গিত, কোনো সিগন্যালিং? কিচ্ছু না। বরং যুদ্ধ এসকেলেট হবে, যুদ্ধ আরো মারাত্মক হবে, এরকমই সিগন্যালিং দেখা যাচ্ছে। যুদ্ধ মারাত্মক ধরুন হয়ে গেছে। স্ট্রেট অফ হরমুজে একের পর এক জায়গায় মিসাইল পড়ছে, বম্বিং হচ্ছে, ইরানের কোস্টাল এরিয়ায় ইরান পাল্টা বোম ছুটছে। ওই সময় ইন্ডিয়া নিজের শিপ ওখান থেকে নিয়ে যাবে, যে ভাই আমাদের পতাকা দেখলে তো কোনো ব্যাপার না, আমরা নিয়ে যাই। আরে ইচ্ছে করে হয়তো মারবে না, কোনটা এসে পড়বে জাহাজের ওপর কোনো ঠিক ঠিকানা আছে নাকি? তো এটা যুদ্ধক্ষেত্রের মধ্যে দিয়ে দুটো ষাঁড় লড়াই করছে, ষাঁড়গুলো আপনাকে মারবে না, নিজেরা লড়াই করছে। আপনি ওই রাস্তা দিয়ে যাবেন? ভাই আমি পাশ দিয়ে ঘুরে যাই, কে এসে আমাকেই শিং দিয়ে গুতিয়ে দেবে কোনো ঠিক নেই। টাল সামলাতে না পেরে আপনি হয়তো স্কুটি নিয়ে যাচ্ছেন, আপনার স্কুটির ওপর এসে পড়লো কোনো একটা ষাঁড়, এটাই মনে ভয় হয় না? আপনাকে মারতে আসবে না, বাট লেগে যেতে পারে। তো এই মুহূর্তে টোটাল ইঙ্গিত, স্ট্রেট অফ হরমুজ দিয়ে এখনো অনেক দিন গ্যাস এবং তেলের সাপ্লাই নর্মাল হবে না। সেকেন্ড, যেই সমস্ত অয়েল এবং গ্যাস ইনফ্রাস্ট্রাকচারে ইরান ক্ষতি করছে মিডল ইস্টের অন্যান্য ইউএস অ্যালাই দেশগুলোর, তাদের সেগুলো রিপেয়ার করতে তো টাইম লাগবে। ইরান কোথাও গিয়ে গ্যাসের খনিতে, তেলের খনিতে মিসাইল মেরে দিচ্ছে, কুয়েতের, কাতারের, বিভিন্ন দেশের। তো ওরা তো ওগুলোকে রিপেয়ার করে লজিস্টিক সাপ্লাই চেন ঠিক করতে 3-4 মাস লেগে যাবে। রাতারাতি করবে কি করে? যার ফলে প্রবলেম আরো বাড়বে, বই কমবে না। মোস্তফা খামেনির ক্লিয়ার মেসেজ নাম্বার 1, আমাদের লেজিটিমেট রাইট এবং সভারেন্টি দিতে হবে। যে ইউএস সারা পৃথিবীর কাছে বলে দাও ইরান স্বাধীন দেশ, আমরা আর ওর মধ্যে নাক গলাবো না। সেকেন্ড, আমাদের রিপেয়ারের জন্য পেমেন্ট করতে হবে। আমেরিকা এমনি $38 ট্রিলিয়ন ধারে, এবার ইরান বলছে আমাদের টাকা দাও, যা যা ক্ষতি করেছো, যা যা আমাদের ড্যামেজ করেছো এবং লস হয়েছে। থার্ড, ইন্টারন্যাশনাল গ্যারান্টি চাই আমাদের। পৃথিবীর সমস্ত দেশ এসে বলবে যে আমেরিকা, ইসরায়েল আর কোনোদিন ইরানে অ্যাটাক করবে না, তবে আমরা পিছু হটবো, নইলে আমরা মরার আগে মেরে যাব। এই হচ্ছে এই মুহূর্তের যুদ্ধের অবস্থা। যুদ্ধ পিক লেভেলে রয়েছে, থামার কোনো ইঙ্গিত নেই, যদি না ইসরায়েল আমেরিকা মারাত্মক চাপে পড়ে যে ভাই এ যা চলছে তো যুদ্ধ হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, আমরা যুদ্ধে জড়িয়ে পড়ছি বাজেভাবে। এবং সারা পৃথিবীর সমস্ত দেশ চাপ দেবে ইসরায়েল আমেরিকাকে, ইরানকে কেউ চাপ দেবে না যে যুদ্ধ থামাও। ইরান বলবে থামাও, আমি কি মারতে গেছি নাকি, আমার ওপর অ্যাটাক হচ্ছে, আমি কি করে থামাবো, অ্যাটাক থামিয়ে দাও।
পৃথিবীর সমস্ত দেশ বাধ্য হচ্ছে, যেহেতু প্রত্যেকটা দেশের ইকোনমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ প্রত্যেকটা দেশে গ্যাস এবং তেলের সংকট দেখা দিচ্ছে, আমেরিকা ইসরায়েলকে ব্যাক চ্যানেল দিয়ে চাপ দিতে যে ভাই তোমরা পরে যুদ্ধ করো, তোমাদের যুদ্ধের জন্য আমরা চাপে পড়ে যাচ্ছি, এবার ইরানের ওপর হামলা থামাও। ইরান এটাই চাইছে, সারা পৃথিবীকে টেনে আনবো এই যুদ্ধের মধ্যে, যাতে সারা পৃথিবী মিলে আমেরিকা এবং ইসরায়েলকে চাপ দিতে পারে। হলো, এইবার ইরানের ইকোনমিক রিভেঞ্জ, যেটা আমি এখানে বললাম সেটাই লেখা আছে, যে তেলের দাম আবার $100 পার ব্যারেলের ওপর চলে গেছে, এবং তেলের দাম এমনভাবে গ্লোবাল ইকোনমিক সিচুয়েশনকে ইরান ডিসম্যান্টেল করে দিতে চাইছে, যাতে করে সারা পৃথিবী একসঙ্গে এসে আমেরিকা এবং ইসরায়েলকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করতে পারে। ইরানের অসাধারণ প্ল্যানিং আমি বলবো ওদের ক্ষেত্রে। এবং প্রথম দিন থেকে আমি যেটা বলছি, টাকার লস হচ্ছে আমেরিকা ইসরায়েলের, প্রচুর পরিমাণে ইনফ্রাস্ট্রাকচার এবং প্রাণহানি হচ্ছে ইরানের। ইরানও হারছে, আমেরিকাও হারছে, কেউ জিতছে না এখানে। ওকে, এইবার আমাদের বুঝতে হবে, তাহলে যুদ্ধের অবস্থা বুঝে গেছি, যে স্যার এবার আমাদের তাহলে টেলপিজির কি অবস্থা, সরকার কি করছে, এটা আমরা মন দিই এবার। ইয়েস, এটাই আমরা মন দিই। দেখুন, প্রথম কথা এক এক করে বোঝা যাক। সরকার যেটা করেছে, আমাদের যে ডোমেস্টিক এলপিজি প্রোডাকশন সেটা 30% সরকার তাড়াহুড়ো করে বাড়িয়েছে। আচ্ছা স্যার, আমাদের দেশে এলপিজি তৈরি হয় তাই তো, ডোমেস্টিক না? ব্যাপারটা আমি আপনাকে সহজ করে বলি। দেখুন, আগে আপনাদের একটু ব্যাপারটা বুঝিয়ে নিই। এই যে 30% আমাদের ডোমেস্টিক প্রোডাকশন ইনক্রিজ হয়েছে, বেড়ে গেছে, এইটা বলা হচ্ছে তো আমাদের ভারতবর্ষে যতজন মানুষ রান্নাবান্না আমরা করি, তার মধ্যে 0.5% মানুষ এরা কুকিং বা ইলেকট্রিক ইন্ডাকশনের ওপর ভরসা করেন। এটা এখন হু হু করে সংখ্যাটা বাড়বে। 43% মানুষ এরা ফসিল ফুয়েলের ওপর ভরসা করে, কাঠ বা বায়োমাস বা কয়লা এইসব। এবং আমাদের 56% মানুষ এরা গ্যাস সিলিন্ডার এলপিজি বা পিএনজির ওপর ভরসা করে। ঠিক আছে, এইবার আমরা খালি এই গ্যাসটুকু নিয়ে ভাবছি। ওকে, এবার ভারতবর্ষের লক্ষ্য কি, আমি আগে একটা ভিডিওতে বলেছি, যে এই যে যারা ফসিল ফুয়েল দিয়ে রান্না করছে, কাঠের রান্না যেমন বলা হয় যে কাঠের রান্না খুব ভালো, ভালো তো বটে, কিন্তু কাঠের রান্নায় প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে, একে তো মানুষের লিভিং স্ট্যান্ডার্ড অনেক বেটার হবে, মানুষ যখন কাঠ থেকে আস্তে আস্তে গ্যাসে শিফট করেছে, গ্যাস থেকে এবার আস্তে আস্তে ইলেকট্রিকে শিফট করবে। আপনি গরমকালে বৈশাখ মাসে কাঠের আগুনের পাশে বসে রান্না করছেন, আমাদের মা কাকিমারা করেছেন, আপনারা এখনো হয়তো অনেকে করেন। আর যখন ঘরে একটা গ্যাসে রান্না করছেন, ওই তাপটা তো অতটা নয় না, আপনার অনেকটা ভালো থাকা হলো। জেনারেলি কাঠের উনুন আমাদের ঘর থেকে বাইরেই হয়, ঘরের মধ্যে আপনি বেডরুমে বা ফ্ল্যাটের মধ্যে ঘরের মধ্যে তো কাঠের উনুন করবেন না। তো আপনাকে শীতকালেও রাত্রিবেলা ঠান্ডায় রাত 9টার সময় খাবার গরম করতেও ঘরের বাইরে বেরিয়ে যেতে হবে, কারণ ঘরের বাইরেই আপনার কিচেন, ঘরের মধ্যে তো হতে পারবে না কাঠের উনুন। বর্ষাকালে বৃষ্টির মধ্যেও আপনাকে একটু ভিজেই হয়তো উঠোন পেরিয়ে আপনাকে রান্নাঘরে যেতে হবে। বর্ষাকালে কাঠ ভিজে গেছে, উনুন দিয়ে জল উঠছে, রান্না করতে প্রবলেম হবে। আমরা ছোটবেলায় দেখেছি এগুলো, আমাদের বাড়িতেও তো এইভাবেই হতো। কিন্তু আজকে যখন গ্যাসে রান্না, তখন আপনার গরমকালে অত কষ্ট হবে না, শীতকালেও আপনি ঘরের সঙ্গেই অ্যাটাচ রান্নাঘর, আপনি রান্নাটা করে নিতে পারবেন, বর্ষাকালেও জলে ভিজতে হবে না। তার মানে আপনার জীবনের মান অনেকটা বেড়েছে। তো অবশ্যই এটা তো ভালো কাজ হয়েছে, কম কষ্ট। তো একদিন শখ করে কাঠে রান্না করছে আলাদা ব্যাপার, বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দুপুরেও যাকে করতে হয় সে বোঝে কতটা কষ্ট করে পরিবারের জন্য রান্না করেন যারা করেন। সেকেন্ড প্রবলেম, দূষণ। না স্যার, কাঠে সারা জীবন রান্না হয়েছে, দূষণ হয়নি, আজকে দূষণ চলে এলো। ইয়েস, ধরুন আমরা যদি ছোট করে বুঝি, যে আপনার পাড়ায় 10টা ঘর, 10টা বাড়ি, 10টা বাড়িতে আজ থেকে 20 বছর 25 বছর 30 বছর আগেও কাঠেই রান্না হতো। এইবার কাঠে রান্না হলে ধোঁয়া বেরোবেই, কয়লায় রান্না হলে ধোঁয়া বেরোবেই। এখনো আমরা যখন কোনো জায়গায় কয়লার উনুনে কোনো মানে
রাস্তার ধারের হোটেলে রান্না হচ্ছে, রেল স্টেশনের পাশে, ওই জায়গাটা শীতকালে ভালো বুঝতে পারবেন, পুরো ধোঁয়ার কুণ্ডলি হয়ে থাকে একটু ওপরের দিকে আকাশে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তো এই ধোঁয়াটা 20 বছর আগেও বেরোতো আমাদের রান্নাঘর থেকে। কিন্তু এই যে আপনার পাড়ায় 10টা ঘর ছিল যারা কাঠ বা কয়লায় রান্না করত, আপনার পাড়ায় এই 10টা ঘরের আশেপাশে টোটাল 10,000 গাছও ছিল, ছোট বড় মিলিয়ে, যারা ওই ধোঁয়াটাকে পিউরিফাই করে নিত বাতাসে। এবং আপনার পাড়ায় ওই রাস্তাটা দিয়ে দিনে হয়তো মোট 20টা বাইক আর একটা 4 চাকাই যাতায়াত করত 20-25 বছর আগে। তো বাইক বা 4 চাকা থেকেও যে দূষণটা বেরোতো সেটা খুব কম। 10টা ঘরের কাঠ কয়লার রান্না হচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে, 10,000 গাছও আছে পিউরিফাই করার জন্য। আজকে তো আপনি 20 বছর আগে আপনার পাড়ায় যা গাছ ছিল আপনি তো হাফ করে দিয়েছেন, গাছ তো 5,000 আছে। এবং গাড়ি তো আপনি 10 গুণ করে দিয়েছেন। এখন আপনার পাড়ার রাস্তাটা দিয়ে সারাদিনে গুনলে দেখা যাবে সকাল থেকে রাত অবধি আপনার পাড়ার লোক খালি না, পাড়ার বাইরের লোক মিলিয়ে 200টা বাইক যায়, 5টা 4 চাকা যায় বা 10টা 4 চাকা যায়। তাহলে বাতাসে আপনি অন্য জায়গা থেকে দূষণ বাড়িয়ে দিয়েছেন। দূষণ ফিল্টার করার প্রাকৃতিক উপায় একটাই গাছ, সেটাকে কমিয়ে দিয়েছেন। এইবার আপনি উনুনে রান্না করলে আপনি কি করে এক্সপেক্ট করবেন যে 20 বছর আগেও তো উনুনে রান্না হতো, দূষণ হতো না, এখন কি করে হয়? এখন তো দূষণ হবেই, ফিল্টার নেই আর অন্য দিক থেকে দূষণ বাড়িয়ে দিয়েছি আমরা। তো এখন কাঠে আরো রান্না করা মানে দূষণ আরো বাড়ানো। এবং আমরা যে অল টাইম নিয়ে নিলাম ভেতরে, একটু একটু করে আয়ু আমাদের বুঝতে পারছি না, সাইলেন্ট কিলার কমছে। তো যার ফলে সরকারকে উদ্যোগ নিতেই হতো যে ভাই কাঠ কয়লা কমাও, গ্যাসের দিকে পাঠাও। জাস্টিফাইড উদ্যোগ এটা। 20 বছর আগে দূষণ ছিল না, বাট আজ আছে। এবং কষ্ট তো 20 বছর আগেও ছিল গরম দুপুরে রান্না করার, আজও আছে। সেটা গ্যাসে অনেক কম কষ্ট হয়েছে আজকের দিনে মানুষের, এটা তো মানতে হবে। এইবার আমাদের এই যে গ্যাস সিলিন্ডারের ওপর আমরা যারা ভরসা করি এদেশে, সেইখানে একটা ব্যাপার আছে। সেইখানে মাত্র 4.4%, মানে ওই 56%টাকে এবার যদি আমি টোটাল ধরি যারা গ্যাস সিলিন্ডারে রান্না করেন, তাদের হচ্ছে পিএনজি। পিএনজি মানে পাইপড ন্যাচারাল গ্যাস। পাইপে করে মানুষের বাড়িতে ন্যাচারাল গ্যাস আসে। স্যার ন্যাচারাল গ্যাস মানে বলে দিচ্ছি। দেখুন, গ্যাস দু প্রকার। এক ন্যাচারাল গ্যাস এনজি, 2 পেট্রোলিয়াম গ্যাস পিজি। এই এনজির আগে আপনি যদি পি লাগিয়ে দেন, পিএনজি পাইপড ন্যাচারাল গ্যাস, যে ন্যাচারাল গ্যাসটা মানুষের বাড়িতে পাইপ লাইনে চলে আসে। এটাই লজিস্টিক ঝামেলা নেই যে গ্যাস অফিস থেকে সিলিন্ডার কেউ বই আপনার বাড়িতে দিয়ে আসবে, লজিস্টিক ঝামেলা নেই, মানে অনেক দ্রুত, তাই না? আচ্ছা স্যার, এই ন্যাচারাল গ্যাস মানে কি? ন্যাচারাল গ্যাস মানে কি? ন্যাচারাল, প্রাকৃতিক, অর্থাৎ যেটা প্রকৃতি আপনাকে দিয়েছে, গ্যাস হয়েই রয়েছে, ওখান থেকে আপনি তুলে নিয়েছেন। আচ্ছা স্যার, এটা কোথায় পাওয়া যায়? দেখুন, ন্যাচারাল গ্যাস মূলত মাটির নিচে বা জলের অনেক নিচে, সেই মাটিরই নিচে আলটিমেটলি বিভিন্ন, যেমন তেলের খনি হয়, বেশিরভাগ ক্ষেত্রে তেলের খনিরই ওপরের দিকটায় গ্যাস থাকে। গ্যাস বের করে নিলে তারপর তেল বের করা যায়, বা একই সঙ্গে দুটো পাইপ দিয়ে দুটোও বের করা যায়। ঠিক আছে, এই গ্যাসটা অবশ্যই বের করেই ডিরেক্ট আপনার রান্নাঘরে দিয়ে দেওয়া হয় না, কিছু ওর সঙ্গে মিশিয়ে কম বেশি করে ঠিকঠাকভাবে যাতে জ্বলবে তার উপযোগী করে পাঠানো হয়। এটা হচ্ছে ন্যাচারাল গ্যাস। ঠিক আছে, এই ন্যাচারাল গ্যাস যখন পাইপ দিয়ে আপনার বাড়িতে আসে, দেখবেন খবরে দেখতে পাবেন কিছু মাস আগেও হলদিয়াতে পাইপ লাইনে ন্যাচারাল গ্যাস দেওয়া শুরু হয়ে গেল, এইসব খবর আসতো না? এটা ভারতবর্ষে খুবই কম, সবে তো শুরু হয়েছে। আচ্ছা, এটাকেই আবার আপনি সিএনজি শুনতে পাবেন, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এগুলো সব ন্যাচারাল গ্যাস। এনজি, পি মানে পাইপ ন্যাচারাল গ্যাস, সি মানে কম্প্রেসড, মানে ন্যাচারাল গ্যাসটাকে, প্রাকৃতিক গ্যাসটাকে চাপে হাই প্রেসারে কম্প্রেস করে, ওটা দেখবেন অটো চলে সিএনজিতে। এখন আমাদের ছোটবেলায় সব ওই কাটা তেলে ডিজেলে অটো চলতো, ঘট 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 করে আওয়াজ হতো আর বাজে ধোঁয়া বেরোতো। ঠিক আছে, এইটাই আপনি শুনবেন এলএনজি, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। তাহলে এনজি,
পিএনজি হয় আপনার রান্নার কাজে, সিএনজি হয় অটো চলে, আর এলএনজি ন্যাচারাল গ্যাসটাকে -200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় লিকুইড করে ফেলা হয়, জমিয়ে ফেলা হয়। এটা দিয়ে কি চলে? এটা দিয়ে প্রথমত খুব ভারী গাড়ি চলে, জাহাজ, মারাত্মক বড় কোনো কন্টেনার, কার্গো, সেগুলো চলে। আর একটা জিনিস হয়, এটা দিয়ে ইউরিয়া তৈরিতে কাজে লাগে। যে ইউরিয়া হচ্ছে ভারতবর্ষের চাষবাসের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সার। এবার এই যে এনজি বা ন্যাচারাল গ্যাস, এটা ভারতবর্ষে আছে, কিন্তু সেটাও খুবই কম। এখনো আমরা পুরোটা তুলে উঠতে পারিনি, তোলার চেষ্টা চলছে আন্দামান টান্দামান বিভিন্ন জায়গায়। তো এই এনজিও আনা হয় বাইরে থেকেই, ঠিক আছে? তো পিএনজি, সিএনজি, এলএনজি যদি আপনার জিনিসটাতেই টান পড়ে, তো পাইপে করে আর আসবে কি করে? আপাতত ঠিক আছে, এলপিজির থেকে পিএনজিরা সেফ আছে, কিন্তু দীর্ঘদিন সেফ থাকতে পারবে না। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এইখানে এলপিজি আর পিএনজির পার্থক্য বোঝানো আছে, ঠিক আছে? এইবার এখানে কোথায় একটা আমি এনেছিলাম, এই যে ভারতবর্ষে যে ন্যাচারাল গ্যাস না, সেইগুলো মুম্বাই বেসিনে আছে, কৃষ্ণা গোদাবরী বেসিনে আছে, আসামে আছে, রাজস্থানে আছে, এবং পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশে কয়লা খনি, কোল বেড, মিথেন এইখানেও আছে। ন্যাচারাল গ্যাস মানে হচ্ছে মিথেন, ঠিক আছে? সেই মিথেনটাই জ্বলে আগুনে, ওকে? তো এইটা আমাদের দেশে এত প্রচুরও নেই যে আমরা সিএনজি, এলএনজি, পিএনজি চালিয়েই যাব। সেই প্রাকৃতিক গ্যাসও আমাদের বিদেশ থেকেই কিনেই আনতে হয়। তাহলে প্রাকৃতিক গ্যাস বোঝা গেছে, দেশে কোথায় কোথায় পাওয়া যায় বোঝা গেছে, বিদেশ থেকে আমরা আনি বোঝা গেছে। দেশেরটা তো ঠিকঠাক আছে, বিদেশেরটা আসতে প্রবলেম হচ্ছে। চলুন নেক্সট এবার আমাদের বুঝতে হবে পিজি, পেট্রোলিয়াম গ্যাস। এর আগে বসিয়ে দিন এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, মানে যে পেট্রোলিয়াম গ্যাসটাকে আবার ওই চাপ দিয়ে ঠান্ডা করে লিকুইড করে দেওয়া হয়েছে, যেটা আপনার গ্যাস সিলিন্ডারে থাকে। এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এই এলপিজি হচ্ছে আমাদের গ্যাস ব্যবহারকারীদের মধ্যে প্রায় 96% মেন ভারতবর্ষের রান্নার জন্য দরকার। আচ্ছা, এলপিজি মানে পেট্রোলিয়াম গ্যাস, তাই তো? তাহলে এবার এটা বোঝা যাক যে এটা কোত্থেকে আসে। ন্যাচারাল গ্যাস তো খনি থেকে ওঠে, বুঝলাম। পেট্রোলিয়াম গ্যাস, ন্যাচারাল গ্যাস যেমন মিথেন, এটা হচ্ছে প্রোপেন আর বিউটেনের মিশ্রণ। যখন ভারতবর্ষের রিফাইনারিগুলো, তৈল শোধনাগারগুলো ক্রুড অয়েল বা খনিজ তেল, যেটাকে কাচ্চা তেল হিন্দিতে বলা হয়, সেইটা থেকে পেট্রোল, ডিজেল এগুলো তৈরি করে, সেই সময় বাই প্রোডাক্ট হিসেবে, ঠিক আছে, ক্রুড অয়েলকে নির্দিষ্ট পদ্ধতিতে রিফাইন করলে পেট্রোল বেরোয়, ডিজেল বেরোয়, ওইখান থেকেই পেট্রোলিয়াম গ্যাস হিসেবে প্রোপেন আর বিউটেন বেরোয়। ওই ক্রুড অয়েলকে, এই যে রাশিয়া থেকে, ইরান থেকে আমরা ক্রুড অয়েল কিনি, ওই ক্রুড অয়েল থেকেই খালি পেট্রোল আর ডিজেল হয় না, ক্রুড অয়েল থেকে এলপিজিও হয়ে যায়। কারণ ওই ক্রুড অয়েলের এক একটা কণার মধ্যে প্রোপেন, বিউটেন ঢুকে থাকে। লিকুইডটা পেট্রোল, ডিজেল হিসেবে আলাদা করে দেওয়া হয়, আর ওই ব্লকের মধ্যে ঢুকে থাকা গ্যাসটাকে প্রোপেন, বিউটেন হিসেবে আলাদা বের করে নিয়ে সিলিন্ডারে ভরে দেওয়া হয়। এইটা হলো এলপিজি বা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এইবার এই এলপিজি আমরা যে রাশিয়া থেকে, ইরান থেকে, আরব থেকে, বিভিন্ন জায়গা থেকে ক্রুড অয়েল আনছি, তাহলে ক্রুড অয়েলগুলো আমাদের না, বিদেশ থেকেই আনছি। আমাদের দেশেও অল্প তৈরি হয়, আসাম টাসাম থেকে পাওয়া যায় অল্প, ডিব্রুগড় খনি শুনেছেন। সেই ক্রুড অয়েল, আমাদের দেশে প্রচুর অয়েল রিফাইনারিজ আছে, শোধনাগার, তৈল শোধনাগার। সেখানে যখন শোধন হচ্ছে, তখন যে গ্যাসটা তৈরি হচ্ছে, ওটাকে আমরা মনে করি আমাদের ডোমেস্টিক প্রোডাকশন। এই যে প্রথমে কোথায় দেখিয়েছিলাম না যে আমাদের, প্রথমে দেখাইনি, আমি বলছিলাম আপনাদের যে আমাদের 100টা গ্যাস লাগলে তার মধ্যে 34টা ডোমেস্টিক আর 66টা আমরা বিদেশ থেকে আনি, তার মধ্যে 53টা ওই ইরানের পাশ দিয়ে আসে। তো এই 34টা ডোমেস্টিক, মানে এই 34টা আমাদের দেশে উৎপাদন হয় না,
এই 34টা বিদেশ থেকে আনা ক্রুড অয়েল থেকে আমাদের দেশে আমরা তৈরি করে নিই। তো ক্রুড অয়েল যদি আসতে অসুবিধা হয় তাহলে এখানেই তো প্রোডাকশন ডোমেস্টিকও আটকে যাবে। আর ওই যে প্রথমে আপনাদের দেখাচ্ছিলাম না, ডোমেস্টিক প্রোডাকশন 30% বেড়ে গেছে, কোথায় যেন দেখাচ্ছিলাম, ডোমেস্টিক প্রোডাকশন 30% বেড়ে গেছে, এই যে সরকার বাড়িয়েছে। সরকার কি করে বাড়ালো? সরকার বাড়িয়েছে সেটা হচ্ছে যখন ক্রুড অয়েল থেকে পেট্রোল ডিজেল আলাদা করা হয় তখন যে প্রোপেন বিউটেন বেরোয়, ওই প্রোপেন বিউটেন দিয়ে প্লাস্টিক, পেট্রোকেমিক্যাল এইসবও তৈরি করা হয়, আবার গ্যাসও তৈরি করা হয় আপনার বাড়ির। সরকার আপাতত বলেছে ভাই প্লাস্টিক পেট্রোকেমিক্যাল বাদ দাও, যা প্রোপেন বিউটেন বেরোচ্ছে সবগুলোকে এলপিজিতে ভরো। তো আমরা ওই প্লাস্টিক পেট্রোকেমিক্যাল ওই সবগুলো বন্ধ করে দিয়ে প্রোপেন বিউটেন স্ট্রিমটাকে ঘুরিয়ে দিয়েছি এলপিজি তৈরির জন্য। এইভাবে বেড়েছে, অন্য কোনো বাড়ানোর রাস্তা নেই আমাদের কাছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এবার কি ভারতবর্ষে এলপিজি ক্রাইসিসের পর ফুড শর্টেজ হবে, খাদ্যের অভাব হবে? কেন বলুন তো? মনে আছে ওই এনজি ন্যাচারাল গ্যাসের মধ্যে একটা হচ্ছে এলএনজি, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, মনে আছে বলছিলাম ওই লিকুইফাইড ন্যাচারাল গ্যাস ইউরিয়া তৈরিতে লাগে। এবার যদি এলএনজি কম মানে খামতি হয়, ইউরিয়া কোম্পানি যেখানে তৈরি হচ্ছে সেগুলো তো বন্ধ হয়ে যাবে। এবার ইউরিয়ার যদি অভাব পড়ে, সারের অভাব থাকলে তো আপনার ফসলও ফলবে না ভালো করে, আলটিমেটলি সামনের সিজনে ভারতবর্ষে খাদ্য সংকটও চলে আসবে। এই হচ্ছে পুরো চেন জড়িত। তো আপনাকে তলিয়ে ভাবতে হবে, পড়তে হবে, বুঝতে হবে ইরানে তাই যুদ্ধ হলে সারা পৃথিবীতে কিভাবে ইম্প্যাক্ট পড়ে। শুধু ভারতে না, আমরা নয় ভারত নিয়ে চিন্তিত, এই ইম্প্যাক্ট সারা পৃথিবীতে কম বেশি। এবার বুঝতে পারছেন? এইবার এইবার দেখুন এখানে এলপিজি আর পিএনজির পার্থক্য আমি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, যেটা ওই পেট্রোল ডিজেল তৈরির সময় আলাদা করে বেরোয়, ঠিক আছে? আর এটা পিএনজি পাইপ তো সব জায়গায় যায়নি এখনো। ভারতবর্ষে টোটাল 2024-25-এ 31.3 মিলিয়ন টন টোটাল কনজাম্পশন হয়েছিল গ্যাসের। তার মধ্যে আমাদের ডোমেস্টিক প্রোডাকশন এত, যেটা বলছিলাম 34%, আর বাইরে থেকে ইম্পোর্ট 56%। ডোমেস্টিক প্রোডাকশনও আবার বাইরে থেকে আনা ক্রুড অয়েলটাকে ভেঙে আমাদের দেশে যেহেতু আমরা ভাঙছি ওই জন্য আমরা বলছি ডোমেস্টিক প্রোডাকশন। ওর সোর্স আমাদের দেশ না, ওর সোর্স অ্যাকচুয়ালি বিদেশ। এবার ভারত কি করছে তাহলে অবস্থা বোঝা গেল। এটুকু আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার যে যুদ্ধ থামছে না। যুদ্ধ না থামার ফলে গ্যাসও আসতে পারছে না, তেলও আসতে পারছে না। তেল না এলেও আবার গ্যাস কমে যাবে, কারণ তেল ভেঙেই গ্যাস তৈরি হয়। যার ফলে তেল আমরা মোটামুটি সামলে নেব, রাশিয়া ফাশিয়া চারদিক থেকে তেল আনা হচ্ছে, তেলের অতটা অভাব পড়বে না, বাট গ্যাসের অভাব মারাত্মক পড়ে যাচ্ছে। ওকে? এবং গ্যাস বাইরের থেকে প্রচুর দেশ থেকে আনাও যাচ্ছে না। তেল যেরকম হু হু করে চারদিক থেকে ডিল করা যাচ্ছে, রাশিয়ার সঙ্গে আবার ডিল বাড়িয়ে নেওয়া হলো। তো গ্যাসের মোকাবিলা করার জন্য প্রথমত সরকার এলপিজি প্রোডাকশন বাড়িয়েছে। এই দেখুন যেটা বলছিলাম, ডাইভার্ট করে দিয়েছে প্রোপেন বিউটেন স্ট্রিমকে, যে ভাই প্লাস্টিক পরে তৈরি হবে, আপাতত গ্যাস তৈরি করো এটা দিয়ে। 28% পর্যন্ত ইনক্রিজ হয়ে গেছে, এটা দিয়ে মেকআপ দেওয়ার চেষ্টা চলছে। ইম্পোর্ট ডাইভার্সিফিকেশন, আমরা আমেরিকা থেকে যেহেতু স্ট্রেট অফ হরমুজ বন্ধ, এমার্জেন্সি কার্গো অর্ডার দিয়েছি কিছু, ভাই আমাদের গ্যাস দাও, বাট সেটা কত? খুবই কম। সারা বছরের নিডেড 10%, 90% তো আমাদের ওই ইরানের পাশ দিয়েই আসে, তো সেটা খুবই কম। ভারত চেষ্টা চালাচ্ছে ব্রাজিল থেকে শুরু করে আরও বিভিন্ন কানাডা এই সমস্ত দেশ থেকে যাতে গ্যাস আনার কিছু ব্যবস্থা করা যায়, বাট গন্ডগোল আছে সেখানেও। প্রত্যেকটা জায়গার প্রোপেন বিউটেন পার্সেন্টেজ আলাদা। আপনার বাড়িতে যে গ্যাস সিলিন্ডার দিতে হবে ওর মধ্যে একটা নির্দিষ্ট পার্সেন্টেজে প্রোপেন বিউটেন মেশাতে হবে, না হলে গ্যাস জ্বলবে না, জ্বলতে জ্বলতে বন্ধ হয়ে যাবে, দুম করে আওয়াজ হবে, আপনি ভয় পেয়ে যাবেন, কি হলো রে বাবা, বাস টাস্ট করবে নাকি। এবার ভারত কোন মিক্সচারে নেয় সেটা তো ভারত যে দেশগুলো থেকে নিত তারা ওই রেশিওতে ওইভাবে বানিয়ে পাঠাতো। এবার নতুন এক জায়গায় আপনি গিয়ে অর্ডার দিয়ে দিলেন, তারা তো জানেই না আপনার এখানে সিলিন্ডারে কোন পার্সেন্টেজে কি লাগে, সেসব রেডি করতেও তো টাইম লাগবে। দোকানে তো রেডিমেড মাল বিক্রি হচ্ছে না যে তুলে নিয়ে চলে এলাম।
নতুন ডিল করতে হবে, পেপার ওয়ার্ক আছে, এগ্রিমেন্ট করতে হবে। আর বাকি যে জায়গাগুলো আমেরিকা, কানাডা, ব্রাজিল, ওসব জায়গা থেকে আসতেও 25 থেকে 27 দিন লেগে যায়, এতটা দূরের জায়গা। ইরান থেকে তো 4-5 দিনে চলে আসে। ওকে, তো আর একটা সরকার যেটা করেছে, প্যানিক বুকিং যাতে না হয় সেই জন্য রিফিল 25 দিন বাড়িয়ে দিয়েছে, যে তুমি লাস্ট যেদিন গ্যাস নিয়েছো তার 25 দিনের মধ্যে তুমি আর নিতে পারবে না। এটাও আমাদের দোষ আছে। আপনি স্যার কি করে বলছেন আমাদের দোষ? ডেটা দিয়ে প্রমাণ করে দিচ্ছি। এই যে আমরা দরকারের থেকে বেশি বুক করে নিয়েছি। দেখুন, অয়েল মিনিস্ট্রি পুরো ডেটা দিয়েছে যে যুদ্ধের আগে প্রত্যেক মাসে আমরা 55.7 লাখ বুকিং করতাম। ঠিক আছে, এটা প্রত্যেক মাসে না, প্রত্যেক দিন, প্রত্যেক দিনই আমার হবে মনে হচ্ছে। আর এখন আমরা প্রত্যেক দিন 75.7 লাখখানা সিলিন্ডার বুক করছি। জাস্ট এক মাস আগে দিনে ভারতবর্ষের 55 লাখ সিলিন্ডারে চলে যেত, আর এখনই আমাদের 75 লাখ সিলিন্ডার লাগছে। এক মাসে আমরা প্রচুর বেশি খেতে শুরু করে দিয়েছি সবাই, নাকি? যে দিনে 20 লাখ সিলিন্ডার এক্সট্রা লাগছে আমাদের, এত রান্না করছি আমরা। কখনোই হতে পারে না। তার মানে সবাই প্যানিক করে গিয়ে লাস্ট 1-1.5 সপ্তাহে, প্যানিক তো করার মতোই ব্যাপার, পাবলিকেরই বা দোষ কি? পাবলিক যদি দেখে যে ভাই আমার রান্না করার জিনিস নেই, এ যুদ্ধের এর থেকে খারাপ ইম্প্যাক্ট আর কি হতে পারে? তো পাবলিক প্যানিক করে গিয়ে যার মানে যা যেখানে ছিল ডবল সিলিন্ডার, সিঙ্গেল সিলিন্ডার, সবাই সব অর্ডার করতে শুরু করে দিয়েছে। যার ফলে দিনে 20 লাখ এক্সট্রা সিলিন্ডার দেবে কোত্থেকে সরকার, যেখানে এমনি এত ঘাটতি? যার ফলে হয়ে গেছে আরো গন্ডগোল। তো সরকার আমেরিকা থেকে অর্ডার দিয়ে দেশের মধ্যে যেগুলো আমাদের রিফাইনারিজ আছে তাদেরকে বলে ভাই প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং বন্ধ করো, সব এলপিজি বানাও। রিফিল ডেট এক্সটেন্ড করে দিয়ে মানুষও যাতে সচেতন থাকে, প্যানিক বুকিং না করতে পারে, মানুষকে অ্যাওয়্যার করে যতটা সম্ভব প্রয়োজনীয় জিনিস যাতে আমরা ইন্ডাকশানে করে নিতে পারি। এবার ইন্ডাকশানে আপনি রুটি বানাবেন কি করে? যতটা সম্ভব প্রয়োজনীয়, সবটা তো হবেই না। চেষ্টা করছে সরকার কোনোভাবে সামাল দেওয়ার। ঠিক আছে, এখানে সেই সব কথাগুলোই আছে যেইগুলো আমি বলছিলাম। এই দেখুন, প্রোপেন, বিউটেন, এইগুলো দিয়ে প্লাস্টিক, পেট্রোকেমিক্যাল এইসবও তৈরি হয়। এইসব কথাগুলো আগেই বলছিলাম, তো নতুন করে এখানে কিছু বলছি না। আন্দামান বেসিন যেখানে আমাদের ন্যাচারাল গ্যাস রয়েছে, সেখানে কাজ চলছে। এবার কাজ চলছে তো এখান থেকে উত্তোলন হবে 10 বছর পর। এখন আমাদের মিটবে কি করে? ভারতবর্ষ লং টার্মে কাজ প্ল্যান শুরু করে দিয়েছে, অনেক আগে থেকেই শুরু করেছে। তাতে করে হয়তো আমাদের এখন 1-2% এক্সট্রা সুবিধা হচ্ছে, বাট এগুলো সব লং টার্মের প্রজেক্ট। এগুলো রাতারাতি 2 সপ্তাহে আপনার কিছু সুবিধা হয়ে যাবে এমনটা নয়। তো অবস্থা গ্যাসের দিক থেকে সত্যিই ভালো নয়। ইরানের যুদ্ধ যত তাড়াতাড়ি মিটবে আমাদের জন্য তত মঙ্গল, তাড়াতাড়ি আমরা গ্যাস ট্যাস ঠিকঠাক পাবো। সেকেন্ড, যখন দেশ প্রবলেমে আছে তখন প্যানিক বুকিং করে আপনি দেশের প্রবলেম আরেকটু বাড়াতে পারেন, কমাতে তো পারেন না। তো ওইটা একটু নজর রাখুন, প্রত্যেকে প্যানিক বুকিং যাতে না করেন। থার্ড, বুদ্ধিমানের কাজ এটাই, আপনার বাড়িতে একটা বা দুটো সিলিন্ডার যেটাই আছে, ঠিক আছে, আপনি বুকিং করেছেন, রেখে দিয়েছেন, যেটুকু প্র্যাকটিক্যালি সম্ভব আপনার যদি ইন্ডাকশানে, ইলেকট্রিকে করে নেওয়া যায় সেটুকু আপনি ঘুরিয়ে দিন, যাতে করে একটা সিলিন্ডার এতদিন আপনার হয়তো 1 মাস চলতো, এবারে যাতে 1.5 মাস বা 7 সপ্তাহ যাতে চলে যায়। যেটুকু সম্ভব ইন্ডাকশানে যদি আমরা ঘোরাতে পারি, এর বেশি সলিউশন আমরা সাধারণ মানুষরা কিছুই করতে পারবো না। বাকি সলিউশন সরকারকেই দেখতে হবে, যে কিভাবে অন্য কোন দেশ থেকে, নাইজেরিয়া, ব্রাজিল, কানাডা, আমেরিকা, কোথা থেকে আউটসোর্সিং করে চাহিদা মেটানো যায়। এবং আশা করি আপনাদের কাছে ক্ল্যারিটি দিতে পেরেছি যে যুদ্ধ কোন দিকে, মোস্তফা খামেনির স্টেটমেন্টের পর যুদ্ধ আরও কোন দিকে যেতে পারে, কেন স্ট্রেট অফ হরমুজ বন্ধ থাকলে গ্যাসের আকাল আরও বাড়বে, এবং গ্যাসের মধ্যেও ন্যাচারাল গ্যাস সেটাও আমাদের দেশে অল্প, সেটাও বাইরে থেকেই আলটিমেটলি আনতে হয়। আর যে এলপিজি, পেট্রোলিয়াম গ্যাস, সেটাও যেটা ডোমেস্টিক, সেটাও আমাদের নিজস্ব নয়, বাইরে থেকে আনা ক্রুড অয়েলটা থেকে আমাদের দেশে প্রডিউস হয়, এবং আরও বাকি 60% মতো তো বাইরে থেকেই আনতে হয়। তো এরপর সরকার কি স্টেপ নিচ্ছে
আশা করা যায় এই পুরো ভিডিওটা দেখলে আপনাদের সকলের কাছে ক্ল্যারিটি চলে আসবে। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থাকবেন, স্কিল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমি আশা করব আজকের অডিও কোয়ালিটি আপনাদের ভিডিওতে ঠিকঠাক পেয়েছেন আপনারা প্রত্যেকে, একটু কমেন্টে জানাবেন।